সেই যে ছোট্ট মৌ থেকে একজন বড় ডাক্তার হয়ে উঠেছিল, তার যে জার্নিটা, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সবসময় এখনও থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনও। আর যতদিন আমি বাঁচব হয়তো এভাবেই আমার কাটবে। কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে অভয়া তিলোত্তমা হয়ে যাবে, বাবা মার নিজের দেওয়া নামটাও নিতে পারবে না। এই যে পাশে ছবিটা রয়েছে, মুখটা অস্পষ্ট। কেন অস্পষ্ট? সে তো কোনো দোষ করেনি। আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনোদিন কেউ ও বাড়িতে থাকলেও বুঝতে পারতো না যে ও বাড়িতে আছে। ছোটবেলায় কথা শেখার পরে যখন বাচ্চারা বক বক করে তখন ও বানান করে করে কথা বলতো। আমরা একটা আত্মীয়ের বাড়িতে গেছি, সেখানেও রাস্তায় কেঁদেছে, মা আমাকে আদর্শলিপি বই কিনে দাও। আদর্শলিপিটা তখন ও বলতে পারতো না। রাস্তায় কাঁদছে, আমাকে আদা পিসি বই কিনে দাও। মানে আমি ওর বাবাকে বলেছিলাম ও সব বানান পারে, কিন্তু যুক্তাক্ষর বানানটা একটু ভুল হয়ে যায় ওর। আমি ক্লাস 1-এ ভর্তি করব বলে স্কুলে দিদিমণিদের বলেছিলাম ওকে একটু ভালো স্কুলে ভর্তি করব, আপনারা একটু ওকে বাক্য রচনাটা ভালোভাবে শিখিয়ে দেবেন। দিদিমণি ওকে বলেছিলেন মাছ আর মাথা দিয়ে বাক্য রচনা করতে। ও তখন ছোট্ট 4 বছরও হয়নি বয়স। তখন ও মাথা দিয়ে বাক্য রচনা করতে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল। আর মাছ দিয়ে বাক্য রচনাটা লিখেছিল আমার পিসির পুকুরে অনেক মাছ আছে। এটা দেখে দিদিমণি অবাক হয়ে গেছিলেন। একটা 4 বছরও হয়নি বাচ্চা, সে এত সুন্দর করে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল। স্কুল থেকে বাচ্চাদের পাঠিয়েছেন, আমাদের বাড়ির পাশেই ওই ছোট্ট বাচ্চাদের স্কুলটা, আমাকে পাঠিয়েছেন বাড়িতে ওর মাকে ডেকে নিয়ে আয়। তো আমি গেছি স্কুলে, আমি ভেবেছি কি করেছে, তবে কিছু করতো না, ও সবসময় শান্ত। আমি গেলে দিদিমণি বলছেন দেখো তোমার মেয়ে কি লিখেছে। গর্বে আমার এখনো মাঝে মাঝে বুকটা ভরে ওঠে। স্কুলে ভালো রেজাল্ট সবসময় হতো ওর, আর একদম শান্ত, স্কুলে গিয়ে বসতো আর বেরোতো। কোনো সময় কোনো বায়না ছিল না। ও বরং আমাদের অভিভাবক ছিল। আমরা সেই মাথার উপর থেকে অভিভাবককে হারিয়ে ফেলেছি। একটা রাবার প্ল্যান্ট গাছ খুব ভালোবাসতো, রোজ বাড়িতে এসে বলতো মা বাপি ওই আমাকে গোপালদা ড্রাইভার আমাকে একটা ওই রাবার প্ল্যান্ট গাছ এনে দিচ্ছে না। আমি ওর বাবাকে নিয়ে দোকানে গিয়ে একটা রাবার প্ল্যান্ট গাছ কিনে দিয়েছিলাম। তার কয়েকদিন পরে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে মা আজকে হেঁটেই যাব, একটা জায়গায় যাওয়ার ছিল, তুমি আজকে একটু কষ্ট করে হেঁটে হেঁটেই চলো, কতদিন তোমার হাত ধরে হাঁটি না, তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা রাবার প্ল্যান্ট গাছ দেখে আমাকে বলছে দেখো তোমার ডালটা ছিঁড়তে পারো নাকি। ডালটা ছিঁড়েছি, ওর হাতে দিয়েছি। তখন বলছে এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো মা তাহলে গাছটা বেঁচে যাবে। গাছটা এত বড় হয়ে গেছে, সব সময় লাল মাথাটা লালই হয়ে থাকে, ও দেখতে পায় না, হয়তো দেখতে পায়, কিন্তু আমার যে ঈশ্বর প্রদত্ত গিফট আমার ডায়মন্ড ওর বাবার অনেক দামি। রাত্রে যখন খিদে পেত, মা আমার খিদে পেয়েছে, তুই খেয়ে নে, দাঁড়াও বাপি কোথায় আছে দেখে নি। ফোন করে বাপি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন আর কেউ সারা রাত না খেয়ে থাকলেও বলে না যে
মা তুমি কি করছো বা তুমি কি খাচ্ছ, আমাদের কেউ নেই বলার। কেন এমন হলো, কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে, আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা, আমি সত্যিই রত্ন পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি। ওর বাবা সব সময় এখনও বলে আমার কাছে আমার মেয়ে অনেক দামি ছিল, কিন্তু অতীত হয়ে গেছে এখন এত তাড়াতাড়ি, এটা আমরা ভাবতেও পারি না। তবে লড়াইটা আমি ছাড়িনি। আমরা সেই গর্বিত বাবা মা হিসাবেই চিরদিন থাকব এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয় সেটা আমি সব সময় দেখব। আর এই ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। মা তুমি সও, আমার অনেক পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল, সুস্থ থাকতে পারতো না, সারাক্ষণ পেশেন্ট দেখতো। হসপিটাল থেকে বাড়িতে এসে সেদিন শুয়েছিল, আজও মনে পড়ে। শুয়ে হঠাৎ করে আমাকে এসে বলছে, মা ডাক্তারের কাছে চলো, তোমার চোখের ডাক্তারের দেখানোর জন্য নাম লিখিয়েছি। আমি বললাম আজকে যাব না। তখন রেগে আমাকে বলল, চোখের ডাক্তারের কাছে যাবে নাকি অন্ধ হয়ে থাকবে, বলে আবার গিয়ে শুয়ে পড়ল। এখন আর কেউ বলে না কিছু, কারো জন্য আমার আর রাস্তার দিকে তাকিয়েও থাকতে হয় না। কোনো দিন সে আর ফিরবে না। তবে সে তার নিজের যে মেধা বলুন, সব দিক দিয়ে সে এমন একটা শক্তি তার ভেতরে ছিল, সে সবার মনের মণিকোঠায় স্থান নিয়েছে, কোনো দিন কেউ ভুলবে না। আর আমরা ভুলতে দেব না তাকে, আমরাও তো ভুলবো না। কেউ যেন না ভোলে, পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। এই শপথ আমি আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিলাম, যে আর কোনো মেয়েকে এরকম যেন নির্যাতিতা না হতে হয়। আর আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়। আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। তাই আমরা দুজন গর্বিত বাবা মা, যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আমার দেহের রক্তে এ সমাজকে, যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আমার দেহের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর সব কাজ সেরে চলে যাব আমি। তবে এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার, সবাই ভালো থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।